বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে, বললেন ট্রাম্প। সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাস যোদ্ধাদের হত্যা করল ইসরায়েল। ইরাকে সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী 27 নভেম্বরের মধ্যে মেনে নিতে হবে, এমন আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই কূটনৈতিক সমাধান চূড়ান্ত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন যুদ্ধ শুরু করতে চান না। একই সঙ্গে তিনি জানান, রাশিয়ার তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র, যা মস্কোর জন্য আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি কঠিন করে দেবে। মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় 28টি শর্ত রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়। এর মধ্যে ইউক্রেনকে ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেস্কোকে রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করা, সেনাবাহিনীর সদস্য সংখ্যা 6 লাখে সীমিত করা এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠন সহযোগিতা ও অর্থনৈতিক ইন্টিগ্রেশনের প্রতিশ্রুতি দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশের জন্য এটি ইতিহাসের এক কঠিন মুহূর্ত। তিনি জানান, ইউক্রেনকে কঠিন শর্ত মেনে নেওয়া বা কঠিন শীত সহ যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নেওয়া, এই দুইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হচ্ছে। জেলেনস্কি বলেন, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথের প্রতি অটল থাকবেন। একই সঙ্গে ইউক্রেন নিজেদের প্রস্তাবও দেবে, যাতে রাশিয়া কিয়েভকে শান্তি বাধাগ্রস্তকারী হিসেবে তুলে ধরতে না পারে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে শান্তি পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সামরিক চাপ ইউক্রেনকে আলোচনায় আনতেই প্রয়োগ করা হচ্ছে। তিনি কিয়েভকে এখনোই আলোচনায় বসার আহ্বান জানান। সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাস যোদ্ধাদের হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের 5 যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল শুক্রবার এ হামলা চালায় তারা। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফায় হামাসের প্রায় 200 যোদ্ধা আটকা পড়েন। তারা সুড়ঙ্গের ভেতর অবস্থান নিয়ে আছেন। যে যোদ্ধাদের ইসরায়েল গতকাল হত্যা করেছে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ নাহাল ব্রিগেড এ হামলা চালায়। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল। দখলদাররা বলেছে, তারা এমন ভাবে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েল। এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান। তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল। এরই মধ্যে 5 জনকে হত্যা করেছে তারা। এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল, হামাসের আটকে থাকা 200 যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে, এরপর তাদের ছাড়া হবে আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। কিন্তু দখলদারদের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল, তাদের যোদ্ধারা কোনোভাবে আত্মসমর্পণ করবে না। ইরাকে সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরাকে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কোনো দেশের বাহ্যিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মন্তব্যে ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া একথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, শীঘ্রই তিনি ইরাক সফর করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আশা প্রকাশ করেন যে সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আলোচনাও এগিয়ে যাবে। গত 11 নভেম্বর অনুষ্ঠিত ইরাকের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 56% বেশি। নির্বাচনের পর দেশটির প্রধান রাজনৈতিক জোটগুলো নতুন সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরাকের প্রচলিত ক্ষমতা বন্টন কাঠামো অনুযায়ী প্রধানমন্ত্রী হন শিয়া সম্প্রদায় থেকে, সংসদের স্পিকার হন সুন্নি সম্প্রদায় থেকে আর প্রেসিডেন্ট থাকেন কুর্দি সম্প্রদায় থেকে।
এক সপ্তাহও ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরায়েল। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিভাভ দাবি করেছেন, গত জুন মাসে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি শাসক গোষ্ঠী শাস্তি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তারা ইরানের বিরুদ্ধে এক সপ্তাহও যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। শুক্রবার ইমাম খোমেনি সমাধিস্থলে বসিস স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে গালিভাভ বলেন, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল সেই প্রেক্ষাপটে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র থেকে আসে না, বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে। তিনি বলেন, যদি মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু যদি তারা সঙ্গে না থাকে তবে আমাদের ক্ষেপণাস্ত্র হামলাও যুদ্ধের সময়ের মতো কার্যকর হবে না। গালিভাভ দাবি করেন, ইরানি জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সমর্থকরা যুদ্ধে পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দিনে যে ক্ষতি হয়েছিল তাছাড়া যুদ্ধের 6 দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সংঘাত থামানোর জন্য আলোচনার চেষ্টা করছিলেন। গালিভাভ যোগ করেন, শত্রু সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল আর আমরাও সামরিক শক্তি দিয়ে তাকে সতর্ক করেছি এবং শাস্তি দিয়েছি। তিনি বলেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন ছাড়া ইরানের সঙ্গে এক সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে পারে না। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় তারা কয়েকদিন টিকেছিল মন্তব্য করেন তিনি। 12 দিনের যুদ্ধ ব্যর্থতার পরও শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে নানা রূপে শত্রুতা অব্যাহত রেখেছে উল্লেখ করে গালিভাভ বলেন, তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ সহ বিভিন্ন কৌশলে জনগণকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। সংসদ স্পিকার আরো জোর দিয়ে বলেন, জনগণকে ইসলামী প্রতিষ্ঠানের পাশে রাখা শত্রুকে মোকাবেলায় ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।